উজানের ঢলে বাড়ছে উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি। প্রায় অর্ধশত স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। এক মানুষের 3 ভাঙা দেওয়ার পরে আর কোনো তোমাদের সমর্থন নাই। আমরা সরকারটা সাহায্য চাই না, আমরা নদীর শুধু কাজ চাই। টাঙ্গাইলে আঞ্চলিক মহাসড়কে ফাটল, ঝুঁকিতে নদী রক্ষা বাঁধ। বগুড়ার সারিয়াকান্দি ও ধুনটে দুটি নৌবন্দর নির্মাণে চূড়ান্ত অনুমোদন। চরাঞ্চলের যোগাযোগ, কৃষি ও বাণিজ্যে খুলবে উন্নয়নের নতুন দুয়ার। এবং উদ্বোধনের আগেই হবিগঞ্জে ধসে পড়েছে সাতছড়ি উদ্যানে নির্মাণাধীন ব্রিজের অংশ। বৃষ্টি আর পাহাড়ি স্রোতকে দায়ী করছে এলজিইডি। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি শামীমা শাম্মী। উজানের ঢলে আজও বাড়ছে গাইবান্ধার ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি। পানি বৃদ্ধির পাশাপাশি নদী তীরবর্তী প্রায় ৪৫টি এলাকায় চলছে নদী ভাঙন। আবার পটুয়াখালীতে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ। গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯.০২ মিলিমিটার। বিস্তারিত জানাতে গাইবান্ধার ফুলছড়ি থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান এবং পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। শুরুতে যাচ্ছি মাজেদের কাছে। মাজেদ, জানাবেন গাইবান্ধায় নদীর পানি কি পরিমাণ বেড়েছে আর বন্যার আশঙ্কা আছে কিনা? হ্যাঁ শাম্মী, আজকে আমি যে স্থানটিতে রয়েছি সেটি হলো গাইবান্ধা ফুলছড়ি উপজেলার কুঞ্চিপাড়া ইউনিয়নে। এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রচুর পরিমাণে এখানে ভাঙনের ক্ষত দেখা যাচ্ছে, যেখানে প্রায় 50টি বাড়ি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে, নদীগর্ভে ভেঙে গেছে। তাছাড়া গাছপালা সহ যে ফসল তার কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। এবং পাশে যে গ্রামটি আমরা দেখছি সেটি রসুলপুর গ্রাম, সে গ্রামেরও কিন্তু প্রচুর পরিমাণে ফসলের জমি নষ্ট হয়ে গেছে, 3-4টি বাড়ি ভেঙে গেছে। আর এই রসুলপুর গ্রামে কিন্তু জিও ব্যাগ, পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে যে স্থানটিতে আমি দাঁড়িয়ে সেই স্থানটিতে কিন্তু এখনও জিও ব্যাগ ফেলা হয়নি। ফলে 50টি বাড়ি ভেঙে গেছে এবং আরও বাড়ি ঘর ভেঙে যাওয়ার একটা আশঙ্কা রয়ে গেছে। আর এটি শুধু এই এলাকা না, এখানে গাইবান্ধার জেলার প্রায় 45টি এরকম জায়গায় কিন্তু নদী ভাঙন শুরু হয়েছে, যেখানে 25টিতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড, বাকিগুলো কিন্তু এখনো ভাঙন চলছে। সেক্ষেত্রে কিন্তু এখানকার মানুষ, জনসাধারণ যেটি বলছে, এমনি তো তাদের খাবার নেই, তারপরও এই নদী ভাঙনের যে রোধ করা তারও কোনো পদক্ষেপ এখানে তারা দেখতে পাচ্ছে না। ফলে তাদের মধ্যে একটা ক্ষোভ বিরাজ করছে। আর নদীর পানি বৃদ্ধির কথা যদি বলেন, এখানে যে স্থানটিতে রয়েছে সেটা হলো ব্রহ্মপুত্র নদী, এবং এই নদীটি কিন্তু আরেকটু ভাটিতে যায় কিন্তু যমুনা রূপ ধারণ করেছে। ব্রহ্মপুত্র নদীতে আজকে 6 সেন্টিমিটার পানি বেড়েছে। তাছাড়া গাইবান্ধা জেলার ভিতর দিয়ে ঘাঘট নদী, সেটাও পানি বেড়েছে 9 সেন্টিমিটার। এবং করতোয়া যে নদী রয়েছে সেই নদীর পানি আরেকটু বেশি বেড়েছে, প্রায় 36 সেন্টিমিটার পানি কিন্তু বেড়েছে আজকে। তবে এখানে বন্যার যে আশঙ্কার কথা আপনি বলছিলেন, সেখানে আশঙ্কা নেই বলে পানি উন্নয়ন বোর্ড এবং কৃষি বিভাগ এখানে জানিয়েছেন। কারণ যে তিস্তার যে পানি সেটা কিন্তু কমতে শুরু করেছে, কাউনিয়া পয়েন্টে যে পানি সেটা কিন্তু কমতে শুরু করেছে। ফলে আরও নতুন করে যে খুব বেশি পানি বৃদ্ধি পাবে এমনটি নয়। তবে যে প্লাবিত যে নিম্নাঞ্চল হয়েছে, বিশেষ করে আমার সামনে যে চরগুলো রয়েছে, গাইবান্ধার প্রায় 400টার মতন চর রয়েছে, সেখানে যে নিম্নাঞ্চলে পাট, তারপর আউশ ধান, তাছাড়া ভুট্টা, এসব যে ফসলগুলো রয়েছে, সবজি, সে যে ফসলগুলো রয়েছে সেই ফসলগুলো কিন্তু পানি বৃদ্ধির কারণে কিন্তু সেগুলো নিমজ্জিত হয়েছে, কিছু কিছু আধা নিমজ্জিত রয়েছে। এইভাবে কিন্তু পানি বৃদ্ধির কারণে যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু হয়েছে এবং নদী ভাঙনের কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। এইভাবে কিন্তু গাইবান্ধার যে ফুলছড়ি সহ আরও সাঘাটা, সামনে সুন্দরগঞ্জ, এই এলাকার নদী পাড়ে মানুষগুলো কিন্তু কষ্টে দিনাতিপাত করছে। তারা সরকারি সাহায্য চাচ্ছে, নদী ভাঙন রোধে যে কাজগুলো সে কাজগুলো তারা চাচ্ছে। তো এই শুধু সাম্মি আমার কাছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এই কুঞ্চিপাড়া ইউনিয়ন থেকে সর্বশেষ। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন পটুয়াখালী থেকে জসিম পারভেজ। জসিম, জানাবেন পটুয়াখালীতে আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? সামনে আবহাওয়া সকাল থেকে কিন্তু মেঘের
বিচরণটা বেড়েছে। মনে হচ্ছে যেন সমুদ্র থেকেই মেঘ ধেয়ে আসছে আর ধীরে ধীরে সেটি সমগ্র বাংলাদেশ ছেয়ে যাচ্ছে। আমরা সকাল থেকে এখানে দেখেছি যে সকালে কিছুটা বৃষ্টিপাত হয়েছে, আর বৃষ্টিপাতের কারণে কিন্তু উপকূলীয় অঞ্চলের মানুষের ভিতরে গত 2 সপ্তাহ ধরে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার একটি আতঙ্ক ছিল সেটি আরও বেড়েছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা রোদের দেখা মিলেছে, কিন্তু এখন রোদ দেখা যাচ্ছে না, তবে মেঘের উপস্থিতি বেড়েছে। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত খেপুপাড়ায় এখানে 26 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং পটুয়াখালী সদরে রেকর্ড করা হয়েছে 9.2 মিলিমিটার। এক কথা বলা যায় যে আজকে যে এখানকার যে আবহাওয়াবিদ যারা রয়েছে তারা বলছে যে আজকে ভারী মেঘের উপস্থিতি থাকলেও বৃষ্টি না হলেও আগামীকালকে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে। তো আগামীকালকে ঢাকা শহর উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা এখানকার যে স্থানীয় যে বিশেষজ্ঞ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। আর এছাড়া আপনাকে আরও জানিয়ে রাখি যে গত এই যে উজানের পানি সমুদ্রমুখী হওয়ার কারণে কিন্তু উপকূলীয় অঞ্চলের সকল নদ নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 4 ফুট বেড়েছিল। আজও কিন্তু পানি এখন কিন্তু পূবালি বাতাস অব্যাহত রয়েছে, আর এই পূবালি বাতাসের তীব্রতায় কিন্তু নদীর পানি বেড়েছে, আর এই ভাঙন কিন্তু অব্যাহত রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে মধ্য লোন্ধা ধানখালী ইউনিয়নের মধ্য লোন্ধা গ্রামের যে সুড়িসহ সড়ক আঞ্চলিক সড়কটি ধসে পড়েছে, সেটি এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সেখানে জিও ব্যাগ মাধ্যমে ভাঙন রোধ করার চেষ্টা করা হলেও কিন্তু যে সংশ্লিষ্ট যে ঠিকাদার তিনি কাজ না করার ফলে এখনও কিন্তু সেখানকার রাস্তা ভেঙে যাচ্ছে বলে স্থানীয় ভুক্তভোগীরা আমাদেরকে জানিয়েছে। তাদের দাবি যে 2-1 দিনের মধ্যে যদি এই বেড়িবাঁধ ভাঙন যদি বন্ধ না করা হয়, জিও ব্যাগ না ফেলানো হয়, তাহলে রাস্তাটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যাবে এমন শঙ্কার কথা তারা জানিয়েছে। এছাড়া যে অন্যান্য জেলার যে অন্যান্য নদ নদীর তীরে যে সকল বসতি রয়েছে সে সকল বসতিতেও আমরা দেখেছি আজও কিন্তু জোয়ারের পানি ওঠেনি, কারণ নদ নদীর পানি তেমন না বাড়লেও কিন্তু মেঘের যে বিচরণ সেটি কিন্তু আতঙ্ক জন্মায় মানুষের মনে। আর বেড়িবাঁধের বাহিরে যে সকল বসতি রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে বিগত 2 সপ্তাহ ধরে তারা যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি ভোগ করেছে, এখন তারা প্রত্যাশা করছেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গেলে তারা যে তাদের সাংসারিক কাজ শেষ করবেন এবং একই সঙ্গে যে তাদের সামনে যে আমন ধান চাষাবাদ সেটি নির্বিঘ্ন করতেই কিন্তু তারা বৃষ্টিরও প্রত্যাশা করছেন, আবার পানি নিষ্কাশনের ব্যবস্থা সচল করারও প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ। একদিনের ব্যবধানে টাঙ্গাইলের গোপালপুরের শাখারিয়া এলাকায় যমুনা নদী রক্ষা বাঁধের অন্তত 60 মিটার এলাকায় আবারও ধস দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে নদী রক্ষা বাঁধ। এদিকে ফেনীর সোনাগাজী ও দাগন ভূঁইয়ায় নদী ভাঙনে ঘরবাড়ি ফসলি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে তীরবর্তীরা। গেল 2 বছরে ফেনী অংশের প্রায় 18 কিলোমিটার ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ এলাকায় বিস্তীর্ণ এলাকায় 2 শতাধিক ঘরবাড়ি গেছে নদীর বুকে। বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ এবং ফেনীর সোনাগাজীর চর লক্ষ্মীগঞ্জ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। শুরুতেই যাচ্ছে টাঙ্গাইলে কাউসারের কাছে। কাউসার, জানাবেন বাঁধ রক্ষায় প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে? স্বামী আমার পেছনেই এই জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ডের যারা রয়েছেন তারা। তবে তারা 4 দিন কাজ করেও এই যে ধসে গিয়েছে এই বাঁধটি, যেটিকে বলা হয় ভুয়াপুর তারাকান্দি সড়ক, সেই আঞ্চলিক মহাসড়ক কিন্তু গতকালও দফায় দফায় ধসে গিয়েছে। আমরা আজকেও এই ধসে যাওয়ার চিত্র দেখতে পেয়েছি যে এই কিছুক্ষণ পরপরই কিছু কিছু করে ধসে যমুনায় বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয়রা বলছেন পানি উন্নয়ন বোর্ড সহ প্রশাসন এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যথাসময়ে প্রয়োজনীয়
প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার কারণে এই রকম ধসে যাচ্ছে। এছাড়াও আশেপাশের বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ অনেক স্থাপনা হুমকির মুখে রয়েছে। স্থানীয়রা বলছেন এখানে যদি ভেঙে যায় এতে করে এই গোপালপুর, ভুয়াপুর, কালীহাতি সহ অন্তত 6টি এলাকা প্লাবিত হবে। এতে করে একদিকে যেমন লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়বে, অপরদিকে সবজি থেকে শুরু করে বিভিন্ন ফসল তলিয়ে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা বলছেন যে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেছেন এখানে শুকনো মৌসুম সহ সারা বছরই অবৈধ ড্রেজিং করা হয়, বেকু দিয়ে মাটি কাটা হয়, যে কারণেই এই যে ধসে গিয়েছে। আর এছাড়াও এই এলাকাটি অনেক গুরুত্বপূর্ণ এলাকা, কারণ হিসাবে এর অন্যতম কারণ হচ্ছে যে এই সড়ক দিয়ে টাঙ্গাইল সহ জামালপুর, তারাকান্দি এবং যমুনা সার কারখানা যেটি রয়েছে সেটিতে হাজার হাজার ট্রাক প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন। এই ট্রাকগুলো, যানবাহনগুলো 8 থেকে 10 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এছাড়াও 4 দিন যাবৎ বড় যানবাহন এবং 2 দিন যাবৎ মোটরসাইকেল, বাইসাইকেল, অটোরিকশা, রিক্সা এগুলো চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে লাল নিশানা টানিয়ে দিয়েছেন এই কর্তৃপক্ষ, যাতে করে মানুষ হাঁটা চলাচল করতেও না পারে, এতটা ঝুঁকিতে রয়েছে। আর এছাড়াও আমার বাম পাশে আঞ্চলিক সড়কের যতটুকু ধসে যায়নি সেইটুকু রক্ষার আপ্রাণ চেষ্টা করছে। পলিথিন দিয়ে কিন্তু তারা ঢেকে দিয়ে বৃষ্টি যাতে না হয়, বৃষ্টির পানি যাতে প্রবেশ না করে সেজন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। তবে স্থানীয়রা বলছেন যে যদি ভারী বর্ষণ হয় সেই ক্ষেত্রে এটি পুরোটা ধসে যাওয়ার আশঙ্কা করছেন। সেজন্য তারা দ্রুত সময়ের মধ্যে এটি স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে কয়েক বছর আগে এই সড়কটি পাকা করা হয়েছে এবং গাইড যেটি ব্লক দেওয়া হয়েছে সেটিও নিম্নমানের হয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের। আর এছাড়া গেল 24 ঘন্টায় যমুনা নদীর পানি 9 সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার 76 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে বাদ ধসে যাওয়ার সর্বশেষ তথ্য। ভাঙনের আরও খবর জানাতে ফেনী থেকে যুক্ত আছেন সুলাইমান ডালিম। ডালিম, জানাবেন ফেনীতে নদী ভাঙনের তীব্রতা কেমন দেখছেন আর ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? সামনে আমরা এখন যে নদীটির সামনে দাঁড়িয়ে আছি এটি ছোট ফেনী নদী। সামনে দাঁড়িয়ে আছি এটি ছোট ফেনী নদী। একসময় এই নদী শান্ত ছিল, কিন্তু 2024 সালের যে ভয়াবহ বন্যা, সেই বন্যার পরে মুসাফর যে ক্লোজার সেটি ভাঙার পরে কিন্তু এই যে নদীর দুই পাশে প্রায় 20 কিলোমিটার যাবৎ কিন্তু ভাঙছে প্রতিদিন। ভাঙার কারণে কিন্তু এখানে গত 2 বছরে প্রায় 3 শতাধিক গর্ভবসতি কিন্তু নদীতে বিলীন হয়েছে। পাশাপাশি এখানকার যে ফসলি জমি রয়েছে, অনেক ফসলি জমিও কিন্তু নদীতে বিলীন হয়েছে। বিশেষ করে গত কয়েকদিনে যে বৃষ্টি এবং উজানের যে ঢলের কারণে কিন্তু এই নদীর দুপাশে কিন্তু ভাঙন আরো প্রকট আকার ধারণ করেছে। আমরা কথা বলি যে সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়ন, চরমজলিশপুর ইউনিয়ন, মদিগঞ্জ ইউনিয়ন এবং দাগনভূঞার কয়েকটি ইউনিয়নের বাসিন্দাদের সাথে। তারা বলছেন যে নদীর যে ভাঙন সেটি তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যে আমরা সোনাগাজীর চর লক্ষ্মীগঞ্জ এলাকা, ছয়ানি এলাকা এবং চরমজলিশপুর এলাকা, চরচান্দি এলাকা, বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি সেখানে গর্ভবসতি কিভাবে নদীর বুকে চলে যাচ্ছে। আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে। স্থানীয়রা আমাদেরকে যেমনটি বলছেন, একের পর এক বসত বাড়ি গেলেও পানি উন্নয়ন বোর্ড কিংবা প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু তারা খুব একটা দেখছেন না। অপরদিকে পানি উন্নয়ন বোর্ড বলছেন যে এই ভাঙন প্রতিরোধে, ভাঙন কবলিত যেসব এলাকা আছে সেসব এলাকাকে রক্ষা করার জন্য তারা কিন্তু অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন এলাকায় জিও ব্যাগ দিচ্ছেন, যে এই জিও ব্যাগগুলোর কারণে কিন্তু ভাঙন অস্থায়ীভাবে প্রতিরোধ হবে। তবে স্থানীয়রা যেটি বলছেন যে এই জিও ব্যাগ কিন্তু তাদের যে ভাঙনটা প্রতিরোধ করা সম্ভব নয়। এখানে যদি ব্লক দিয়ে নদীর দুপারে যদি বাঁধ দেওয়া হয় তাহলে এই নদীর যে ভাঙন সেটি রক্ষা করা যাবে। অপরদিকে তারা আরো বলছেন যে নদীটি দীর্ঘদিন ধরে ড্রেজিং হচ্ছে না এবং বিভিন্ন জায়গায় বালু উত্তোলন করা হচ্ছে, তার ফলশ্রুতিতে কিন্তু এই যে ভাঙন তীব্র আকার ধারণ করছে। তারা বলছেন যে বালু উত্তোলন বন্ধ করা গেলে এবং নদীর ড্রেজিং করা গেলে এবং দুই পাশে ব্লক দিয়ে বাঁধ তৈরি করা গেলে এই ভাঙন প্রতিরোধ করা যাবে। এই ছিল ফেনী সোনাগাজী থেকে আমাদের কাছে সর্বশেষ। ভাঙন পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সুলাইমান ডালিম। বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় যমুনাতে হচ্ছে 2টি অভ্যন্তরীণ নৌবন্দর। এতে খুশি স্থানীয় বাসিন্দারা। নৌবন্দর 2টি চালু হলে ব্যবসা বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। উত্তরাঞ্চলের অর্থনীতিতে যোগ হবে নতুন গতি। রবিউল ইসলামের ছবিতে আরও জানাচ্ছেন মাজিদুর রহমান।
বগুড়ার পাশের জেলা গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুরের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে যমুনা। জেগেছে সহস্রাধিক চর। এসব চরাঞ্চলে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও নানা প্রতিকূলতায় জীবনমানের উন্নতি হয়নি। যাতায়াত ব্যবস্থা, শস্য বিপণনের সুযোগ না থাকা, স্বাস্থ্য ও শিক্ষায় পিছিয়ে পড়েছে প্রত্যন্ত এসব অঞ্চলের মানুষ। বর্ষা কিংবা খরার সীমাহীন দুর্ভোগের মধ্যে জীবন কাটাতে হচ্ছে নদীপাড়ে মানুষের। নৌবন্দর বাস্তবায়ন হলে সারিয়াকান্দি ঘাট থেকে জামালপুর এবং ময়মনসিংহ রুটের জামথল, মথুরাপাড়া থেকে দিঘিপাড়া, অন্যদিকে ধুনটের শহরাবাড়ি বন্দর থেকে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ঢেকুরিয়াহাট ও বেশাঘির চরে অনায়াসে যাতায়াত করতে পারবেন এই অঞ্চলের মানুষ। ঘটবে কৃষি বিপ্লব এবং দুয়ার খুলবে পর্যটনের। যদি নদী বন্দর হয় এবং যদি বড় বড় জাহাজ চলে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে, কারণ হঠাৎ করে মাঝ নদীতে গেলে ঝড় বাতাস উঠলে আমাদের জন্য খুব রিস্ক হয়ে যায়। বন্দরটা কার্যকর যদি শুরু হয় তাহলে আমাদের জন্য এবং অনেক মানুষের জন্য অনেক উপকার হবে। পণ্য পরিবহনের যা আমাদের ব্যয় বেশি হতো সেটার থেকে আমরা মোটামুটি সাশ্রয়ী মূল্যে পারাপার হতে পারবো। চর এলাকার মানুষ যে কৃষি পণ্য এর সাশ্রয় পাবে এবং ন্যায্য মূল্য পাবে। নৌবন্দর দুটি চালু হলে চরাঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি দেশে বড় বড় পাইকারি বাজারে পৌঁছে দেওয়া সম্ভব হবে। পরিবহনে খরচ কমবে, বন্দর এলাকায় কলকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন ব্যবসায়ী এই নেতা। আমাদের সারিয়াকান্দি চর অঞ্চলটা আমরা কাজে লাগাতে পারবো। আমাদের তো উৎপাদিত পণ্য যায় শুধুমাত্র রাস্তা দিয়ে, পরবর্তীতে উৎপন্ন পণ্যগুলো আমরা নৌবন্দরের মাধ্যমে আমরা ঢাকা, চিটাগাং, খুলনা এগুলোতে পাঠাতে পারবো। মানুষের অনেক কর্মসংস্থান হবে যদি এই নৌ পরিবহন এখানে চালু হয়। শুধু স্থানীয় যোগাযোগই নয়, এই আভ্যন্তরীণ নৌবন্দরটির মাধ্যমে বগুড়ার সাথে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌপথে সরাসরি সংযোগ স্থাপন করা যাবে। স্থলপথের তুলনায় নৌপথে পণ্য পরিবহনে আরও সহজলভ্য হবে বলে জানান এই জনপ্রতিনিধি। আগামী দিনে এখানে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চাই। নৌবন্দরের যেই সুবিধাগুলো, সেই সুবিধাগুলোকে আমরা সাধারণ মানুষকে দিতে চাই। এই এলাকার মানুষ বৈষম্যের শিকার ছিল, সেই বৈষম্যগুলো ঘোচাতে চাই। আমার পিছনে যমুনার শত শত চর, আর এই চরগুলোতে রয়েছে কৃষির অপার সম্ভাবনা। তবে এখানে প্রধান সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ এবং শিক্ষা এবং স্বাস্থ্য। সরকার এই এলাকাকে বন্দর ঘোষণা পরেই কিন্তু এই এলাকা মানুষ উজ্জীবিত হয়েছে। তাদের পণ্য বিক্রির সুবিধা এবং স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটবে। তবে এখন দেখার বিষয় কবে এই বন্দর বাস্তবায়ন হয় এবং কবে এই এলাকার মানুষ সুবিধা ভোগ করতে পারে। বগুড়া সারিয়াকান্দি থেকে মাজিদুর রহমান, এখন। চাঁদপুরে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বেড়েছে শিশু রোগীর চাপ। জায়গার অভাবে হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে ময়মনসিংহ মেডিকেলে বাড়ছে ডেঙ্গু রোগী। নগরীর 6টি ওয়ার্ডকে হটস্পট ঘোষণা দিয়ে মশক নিধনে তৎপরতা জোরদার করেছে সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। শুরুতেই যাচ্ছি চাঁদপুরে তালহার কাছে। তালহা, জানাবেন কেন বাড়ছে শিশু রোগীর সংখ্যা আর চিকিৎসকরা কি বলছেন? স্বামী, আসলে গেল কয়েকদিন যাবৎ সারা দেশের ন্যায় চাঁদপুরেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আসলে সেই সময়গুলোতে চাঁদপুরের আকাশে খুব একটা সূর্যের দেখা মেলেনি, যদিও আজকে বেশ সকাল থেকে রৌদ্রোজ্জ্বল সূর্য রয়েছে। তো আসলে এই যে বৃষ্টিপাতের কারণে স্যাঁতস্যাঁতে একটি পরিবেশ ছিল এবং বাতাসে আর্দ্রতা সহ নানান কারণে কিন্তু আসলে যারা শিশু রয়েছে তারা কিন্তু বিশেষ সর্দি, জ্বর সহ নানান ধরনের ফ্লুতে কিন্তু আক্রান্ত হয়েছে। আমি আসলে সকাল থেকে এই হাসপাতালে আছি এবং ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। আসলে সেক্ষেত্রে আসলে যা দেখতে পেয়েছি যে শিশুদের যে চাপ রোগে আক্রান্ত হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে নির্ধারিত যেই ধারণ ক্ষমতা রয়েছে তারও কিন্তু কয়েক গুণ বেশি কিন্তু শিশু বর্তমানে ভুক্ত রয়েছে। 250 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে শিশু ওয়ার্ডে চিকিৎসার জন্য সিট রয়েছে 40টি। সেই সিটের পরিবর্তে কিন্তু আজকে এখন পর্যন্ত চিকিৎসা দিচ্ছেন প্রায় 112 জন শিশু। গেল 24 ঘন্টায় কিন্তু ভর্তি হয়েছে প্রায় 31 জন শিশু। আমি কথা বলেছিলাম চিকিৎসক এবং নার্সদের সাথে, তারা যেটা বলছেন অতিরিক্ত রোগীর চাপের কারণে কিন্তু তাদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাওয়া লাগছে এবং
অতিরিক্ত রোগী থাকার কারণে নির্ধারিত যে সিট রয়েছে তার পরিবর্তিতে কিন্তু এখন তাদেরকে বারান্দায় কিন্তু শয্যা পেতে চিকিৎসা দেওয়া লাগছে। এবং এটার অন্যতম আরেকটি কারণ কিন্তু আসলে যেই শিশু ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু ফ্লোরের কাজ করা হচ্ছে, বিশেষ করে টাইলস বসানোর জন্য কিন্তু কিছুটা জায়গার সংকুলন না হয় কিন্তু তাদের বিরূপতায় পড়ে লাগছে। তারা বলছে যে আসলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাবে এবং এই যে বাড়তি রোগের চাপ সেই ক্ষেত্রে কিন্তু আসলে চাপ সামাল দিতে যারা অভিভাবক রয়েছে বিশেষ করে বড়দেরকে আরো যত্নশীল হওয়ার জন্য কিন্তু তারা আহ্বান জানাচ্ছে। বিশেষ করে স্যাঁতস্যাঁতে পরিবেশ কিংবা শিশুরা যেন বৃষ্টির পানিতে না ভিজে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করার জন্য কিন্তু তারা বলছেন। এবং একই সাথে বাড়তি শিশুদের যত্ন নেওয়ার জন্য কিংবা চিকিৎসা সেবা দেওয়ার জন্য কিন্তু যারা নার্স রয়েছেন তারাও কিন্তু আসলে বেশ হিমশিম অবস্থায় পড়ছেন। 250 শয্যা বিশিষ্ট এই জেনারেল হাসপাতালে কিন্তু প্রায় 4 শতাধিক রোগী বর্তমানে চিকিৎসাধীন নিচ্ছেন এবং এর মধ্যে অনেকেই কিন্তু জ্বর সর্দি কিংবা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন। এবং সবকিছু মিলিয়ে আসলে বাড়তি রোগীর চাপের কারণে কিন্তু চিকিৎসকরা কিছুটা হিমশিম খাচ্ছেন চিকিৎসা সেবা দেওয়ার জন্য। তো এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সবশেষ। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন হারুনুর রশিদ। হারুন, জানাবেন আজকে ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন, আর ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে? সামনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে ডেঙ্গু ওয়ার্ড রয়েছে, ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড, সেখানে কিন্তু প্রতিদিনই ভর্তির সংখ্যা বাড়ছে। আমরা যদি একটু জানাই, গত 24 ঘন্টায়ও এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড রয়েছে সেখানে 21 জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং বর্তমানে 41 জন রোগী চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালের যে ডেঙ্গু ওয়ার্ড রয়েছে। আমরা কথা বলেছিলাম এখানে যারা রোগী রয়েছেন এবং যারা চিকিৎসার দায়িত্বে রয়েছেন তাদের সাথে, তারা যেটি বলেছেন যে এবছর কিন্তু একটু আগেভাগেই ডেঙ্গুর যে সংক্রমণ সেটি শুরু হয়েছে। যেমন গত বছর যে ডেঙ্গুর সংক্রমণ শুরু হয়েছিল নভেম্বরের দিকে, সেটি কিন্তু এবার বেশ আগেভাগেই জুন থেকেই শুরু হয়েছে বা এর আগে থেকেই শুরু হয়েছে। এবং চলতি বছরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট 308 জন ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু ভর্তি হয়েছেন এবং এ পর্যন্ত 5 জন রোগী মৃত্যুবরণ করেছেন যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবং এই আগাম ডেঙ্গুর সংক্রমণ শুরু হওয়ার কারণে কিন্তু চিকিৎসক সহ সব মহলেই কিন্তু একটি বাড়তি দুশ্চিন্তার কারণ হিসেবে দেখা দিয়েছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলেছেন যে এই ডেঙ্গু চিকিৎসার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য তাদের প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যেই তারা একটি ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডেঙ্গু ওয়ার্ডে যারা ভর্তি রয়েছেন তারা কিন্তু এখানে মশারি টানিয়ে সব রোগী রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা চিকিৎসার দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু চিকিৎসার যে স্বাভাবিক কার্যক্রম সেটি পরিচালনা করছেন। এবং আমরা যদি একটু বলি, এই ময়মনসিংহ মেডিকেল কলেজে ডেঙ্গু ওয়ার্ডে এই বেশ কয়েকদিন যাবৎ যে সমস্ত রোগী ভর্তি হয়েছে তাদের বেশিরভাগই কিন্তু ময়মনসিংহ শহরেই আক্রান্ত। এবং আমরা সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 6টি ওয়ার্ডকে তারা ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করেছেন। এর মধ্যে 6 নম্বর ওয়ার্ড, 10, 11, 12, 13 এবং 14 এই 6টি ওয়ার্ডকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হয়েছে। এবং এই ডেঙ্গুর হটস্পট যে এলাকাগুলো ঘোষণা করা হয়েছে, এই হাসপাতালে ময়মনসিংহ নগরীর বা যে সমস্ত রোগী রয়েছে বা এখন যে সমস্ত রোগী ভর্তি রয়েছে এর বেশিরভাগই কিন্তু এই এলাকাতেই আক্রান্ত হয়েছেন এবং তারা এখানে ভর্তি হচ্ছেন। এবং চিকিৎসকরা বলছেন যে যে সমস্ত রোগী এখানে আসছেন তারা কিন্তু বমি, ডায়রিয়া, তীব্র জ্বর সহ শরীর ব্যথা সহ নানা ধরনের উপসর্গ নিয়ে এই হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য আসছেন। এবং এখানে যারা চিকিৎসক রয়েছেন তারা তাদের যে ডেঙ্গু চিকিৎসার যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী চিকিৎসা সেবা দিচ্ছেন। এবং আমরা কথা বলেছিলাম ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাথে, তারা যে বিষয়টি বলছেন যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে যে 6টি ওয়ার্ডকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে সেখানে বাড়তি গুরুত্ব দিয়ে তারা মশক নিধন এবং লার্ভিসাইড দমনের জন্য তারা কাজ করছেন। এবং ডেঙ্গুর যে লার্ভা সেই লার্ভা দমন করার জন্য তারা বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করছেন। তারা আশা করছেন যে সংক্রমণ দেখা দিয়েছে এটি তারা হয়তো নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত ছিলেন হারুনুর রশিদ। জন্মগতভাবেই শিশুর হার্টে থাকতে পারে গঠনগত সমস্যা,
ফলে শ্বাসকষ্ট, শিশুর স্বাভাবিক বৃদ্ধিতে সমস্যা সহ নানাবিধ জটিলতা বাড়ে। তাই শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তকরণে রাজশাহীতে চলছে 3 দিনব্যাপী ক্যাম্পেইন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এই ক্যাম্পেইনে থাকছে চীনের 7 সদস্যের বিশেষজ্ঞ দল। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, ক্যাম্পেইন সম্পর্কে কি কি তথ্য রয়েছে আপনার কাছে, আর সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন? স্বামী, আসলে হৃদযন্ত্রের নানা ধরনের সমস্যা, এটি কিন্তু অনেক বেশি জটিল একটি রোগ, যার কারণে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন চীনের একটি বিশেষায়িত হাসপাতাল এবং তাদের যে বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে কিন্তু 3 দিন ব্যাপী এই যে ক্যাম্পেইন সেটা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আসলে শুধুমাত্র 3 থেকে 18 বছর বয়সী শিশুদেরই কিন্তু আসলে এই জন্মগত যে হৃদরোগের সমস্যা সেই সমস্যা চিহ্নিতকরণে এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এবং এখানে আমরা দেখছি রাজশাহী প্রায় 48টি স্কুল সেটি কিন্তু 3 দিনে পর্যায়ক্রমে এখানে আসবে এবং তাদের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সেই রুটিন যে চেক আপ সেটি হবে। আমরা এখন দেখছি যে শিক্ষার্থীরা এখানে অপেক্ষা করছেন এবং এখান থেকে সিরিয়াল করে তাদেরকে কিন্তু ইকো এবং তাদের যে ইসিজি কার্যক্রম সেটি কিন্তু করা হচ্ছে। আজকে 11টি স্কুলের প্রায় 734 জন শিক্ষার্থীর এই হৃদযন্ত্র পরীক্ষা করা হবে এবং চিকিৎসকরা যারা যেটি বলছেন যে আসলে 3 দিন ব্যাপী তারা এই কাজটি করবেন। এর কারণ হচ্ছে যে জন্মগত যে সমস্ত ত্রুটিগুলো রয়েছে সেগুলো আসলে প্রথমে বোঝা যায় না এবং প্রাথমিক যে সিমটমগুলো থাকে, বিশেষ করে ঘন ঘন জ্বর সর্দি হওয়া এবং শ্বাসকষ্ট থাকা, এটিকে আমরা নানা অন্যান্য রোগের উপসর্গ মনে করে থাকি এবং পরবর্তীতে দেখা যায় যে এটি হৃদরোগ যন্ত্র ত্রুটির কারণে এই সমস্ত হয়ে থাকে। সুতরাং সেটি যদি প্রাথমিকভাবেই আসলে নির্ণয় করা যায় সেটি সহজেই আসলে সমাধান করা সম্ভব এবং এইটি অন্যান্য এই রোগের যে খরচ সেটিও আসলে কমিয়ে আনা সম্ভব। তো যার কারণে আসলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং চায়নার যে বিশেষায়িত হাসপাতালটি রয়েছে তারা বিশেষভাবে এই উদ্যোগটি গ্রহণ করেছে এবং রাজশাহীতে এটি আগামী 3 দিন চলবে। এখন পর্যন্ত এর পাশাপাশি কিন্তু সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া সেটি হচ্ছে যে এটার এই পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে বেসরকারিভাবে হাসপাতালগুলো গিয়ে যে খরচ হয় সেই তুলনায় এখানে ফ্রি চিকিৎসাটা পাওয়া যাচ্ছে এবং প্রায় 2600 শিক্ষার্থীর কিন্তু এই চিকিৎসা দেওয়া হবে। 48টি রাজশাহী মেট্রোপলিটনের মধ্যে যে স্কুলগুলো রয়েছে সেখানকার শিক্ষার্থী এবং বাকি 150-এরও বেশি পুরো 9টি যে উপজেলা রয়েছে 9টি উপজেলা পর্যায়ে বিভিন্ন শ্রেণী শিক্ষার্থীরা রয়েছেন। এর পাশাপাশি একটু প্রান্তিক পর্যায়ের প্রায় আরও 150 জনের এই পরীক্ষা নিরীক্ষা এই ক্যাম্পেইনের অধীনেই করা হবে। তো এত বড় একটা সুযোগ পাওয়ার পরে আসলে প্রত্যেকের প্রতিক্রিয়া অনেক বেশি ভালো এবং তারা বলছেন এটি যদি নিয়মিত করা হয় তাহলে আসলে অনেক বেশি সুবিধা পাবে এই অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী। তো স্বামী, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ। রাজশাহী থেকে যুক্ত ছিলেন রাকিবুল হাসান। সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় কোনো হাম রোগী শনাক্ত না হলেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় সন্দেহভাজন হামে আক্রান্ত আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটের সন্দেহভাজন ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 107 জন। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে জানানো হচ্ছে একই সময়ে নতুন করে 71 জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া 2 শিশুর একজন মৌলভীবাজারের কুলাউড়া এবং অন্যজন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 22 জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় হাম ও রুবেলায় আক্রান্ত 568 জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে 227 জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে 103 জন এবং নিশ্চিত হামে 4 জনের মৃত্যু হচ্ছে। ফলে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 107 জন। উদ্বোধনের আগেই ধসে পড়ছে হবিগঞ্জের পর্যটন কেন্দ্র সাতছড়ি জাতীয় উদ্যানের নির্মাণাধীন ব্রিজের অ্যাপ্রোচ ও গাইড ওয়াল। 1.5 কোটি টাকার এই প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তবে এর জন্য টানা বৃষ্টি আর পাহাড়ি ছড়ার তীব্র স্রোতকে দায়ী করছে এলসিইডি। আর প্রকল্প পরিকল্পনায় বড় ধরনের ত্রুটির আশঙ্কা উপজেলা নির্বাহী কর্মকর্তার। বিস্তারিত জানাচ্ছেন কাজল সরকার।
হবিগঞ্জের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাতছড়ি জাতীয় উদ্যান। প্রবেশমুখের ছড়ার পুরনো বৃষ্টি পাহাড়ি ঢলে ভেঙে যাওয়ার পর 2023 সালের মে মাসে নতুন ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। একই সাথে ব্রিজের সুরক্ষায় গাইডওয়াল নির্মাণ প্রকল্পে মোট ব্যয় ধরা হয় 1.5 কোটি টাকা। প্রকল্পটি প্রায় 80% শেষ হওয়ার পর ব্রিজের দুপাশের অ্যাপ্রোচ সড়ক ধসে গেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাইডওয়াল। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের অভিযোগ, প্রকল্পে ব্যাপক অনিয়ম এবং সংশ্লিষ্ট দপ্তরের তদারকির অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের সবারই চাওয়া যেন এটা ভালোভাবে কাজ হয়, মজবুতভাবে হয় এবং পাহাড়ি ঢলে যেন ভেঙে না যায়। সরকারের কাছে দাবি যাতে কাজগুলো মানসম্মত মতো পর্যটনের সাথে যাতে মানসম্মত মতো কাজগুলো করে দেয়। এটা খুবই দুঃখজনক বিষয় যে আমরা আসলে কাজটা সমাপ্ত করার পাশাপাশি উদ্বোধন করার আগেই ভেঙে গেছে। এতে বোঝা যায় কাজটা আসলে সঠিকভাবে হয় না এবং যে ড্রয়িংয়ের মাঝে হয়তো ভুল থাকতে পারে, কাজের মাঝে দুর্বলতা থাকতে পারে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, অতিবৃষ্টি ও পাহাড়ি ছড়ার প্রবল স্রোতে প্রকল্পটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঠিকাদারের অনিয়মের কথাও স্বীকার করেন তিনি। আর প্রকল্প পরিকল্পনায় বড় ধরনের ত্রুটির আশঙ্কা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, বিশেষজ্ঞ দল পাঠানোর জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। ঠিকাদারের কিছু গাফিলতি আসলে আছে, আমি বলবো না যে গাফিলতি নেই। তার কারণ হলো যে এরপরে ন্যাচারাল কিছু ক্লাইমেটিস আছে। প্রবল বর্ষণে আমরা যে প্রোটেক্টিভ ওয়ার্ক যেটা করছিলাম, প্রবল বর্ষণের কারণে এই প্রোটেক্টিভ ওয়ার্কটা ভেঙে যায়। ঢাকায় থেকে একটা পরিদর্শন টিম প্রেরণের জন্য আমাদের তরফ থেকে এটা উপজেলা প্রকৌশলী কার্যালয়ের মাধ্যমে তিনি কিন্তু জেলায় চিঠি দিয়েছে। 2024 সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে শেষ হয়নি নির্মাণ কাজ। এরই মধ্যে প্রকল্পের প্রায় 70% বিলও পরিশোধ করা হয়েছে। কাজল সরকার, এখন হবিগঞ্জ। টানা বৃষ্টি ও সরবরাহ সংকটের অজুহাতে হিলিতে বেড়েছে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম। কাঁচা মরিচ কেজিতে দাম বেড়েছে 100 টাকা আর পেঁয়াজ কেজিতে দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সোহেল রানা। রানা, জানাবেন পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম বাড়ার কারণ কি, আর সংকট আরও বৃদ্ধি পাবে কিনা জানতে পেরেছেন কিনা? স্বামী, আপনি যেটি বলছিলেন যে আসলে কয়েকদিনের টানা বৃষ্টিপাত এবং সরবরাহ সংকট, আসলে দুটি অজুহাতে হিলিতে কয়েকদিন ধরে পেঁয়াজ এবং কাঁচামরিচের যে দাম সেটি কিন্তু ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করছি। কারণ পেঁয়াজ কয়েকদিন আগেও কিন্তু হিলি বাজারে 28 থেকে 30 টাকা মানভেদে বিক্রি করতে দেখেছিলাম, সেটি বর্তমানে মানভেদে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি ধরে। এছাড়াও কাঁচামরিচ আমরা দেখেছি কয়েকদিন আগে সেটি বিক্রি হয়েছিল হিলি বাজারে 60 থেকে 77 টাকা মানভেদে বিক্রি হয়েছিল, সেটি বর্তমানে বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা কেজি দরে। অর্থাৎ কাঁচামরিচ প্রায় কেজিতে বেড়েছে 100 টাকা এবং পেঁয়াজের যে দাম আমরা দেখছি সেখানে প্রায় কেজিতে 15 থেকে 20 টাকা মানভেদে বেড়েছে। যার কারণ হিসেবে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন আসলে টানা কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে বিভিন্ন মরিচের যে ক্ষেতগুলো রয়েছে সেই ক্ষেতে কিন্তু মরিচ গাছ নষ্ট হয়েছে, ফলে উৎপাদন সেখানে কিন্তু ব্যাহত হচ্ছে এবং সেই তার প্রভাব কিন্তু যে মোকামগুলো রয়েছে সেখানে কিন্তু সরবরাহ সংকট দেখা দিচ্ছে, যার কারণে তাদেরকে সেখানে বেশি দামে কিনতে হচ্ছে এবং বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এবং তারা যেটি বলছেন, যদি বৃষ্টিপাত আরো অব্যাহত থাকে বেশ কিছু দিন তাহলে কিন্তু দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ভারত থেকে আমদানি করে সেই সংকট কাটানো সম্ভব বলে কিন্তু তারা বলছেন। আরেকটি বিষয় যেটি পেঁয়াজের রয়েছে, পেঁয়াজের বিষয়টি বলছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার পানিতে কিন্তু কৃষকের ঘর তলিয়ে গেছে এবং সেই জায়গাগুলোতে কিন্তু যে পেঁয়াজগুলো সরবরাহ করেছিল কৃষকরা সেই পেঁয়াজগুলো নষ্ট হয়েছে, যার কারণে পেঁয়াজের মোকামে পেঁয়াজের যে সরবরাহ রয়েছে সেটি কিন্তু সংকট তৈরি হয়েছে, যার প্রভাব কিন্তু খুচরা বাজারে রয়েছে। কারণ সেখানে মোকামের যে দাম ছিল সেখানে 15 থেকে 20 টাকা দাম বেড়েছে, সেই দাম কিন্তু আসলে খুচরা বাজারে এসে আরো বেশি দামে বিক্রি করতে হচ্ছে খুচরা যারা ব্যবসায়ী রয়েছেন। সেই জায়গা থেকে যেটি ব্যবসায়ীরা বলছেন, যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে হয়তো দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আমদানি নির্ভরতা বাড়তে পারে এমন কিন্তু বলছেন কিন্তু এখানকার ব্যবসায়ীরা। আরেকটি বিষয় হচ্ছে যে সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে হঠাৎ করে যে কাঁচা মরিচ এবং পেঁয়াজের দামটি বেড়ে যাওয়ার কারণে তাদেরকে বেশ হিমশিম খেতে হচ্ছে। সেই জায়গা থেকে তারা বলছেন আসলে এটি সরবরাহ সংকট নাকি সিন্ডিকেট সেটি খতিয়ে দেখবার জন্য যারা প্রশাসন রয়েছেন, প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তাদের প্রতি তারা কিন্তু অনুরোধ জানিয়েছেন। কারণ তারা বলছেন যে আসলে অল্প কয়েকদিনের বৃষ্টিপাত আসলে এ ধরনের সংকট তৈরি হবে এমন অভিযোগ কিন্তু তারা বলছেন। তারা বলছে যে যদি মনিটরিং করা হয় সেক্ষেত্রে দাম হয়তো কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। তো সব মিলে বলা চলে আসলে বৃষ্টিপাতের যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে হয়তো দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে সামনে। হিলি থেকে যুক্ত ছিলেন সোহেল রানা।
চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা পরিষদের সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদ। মঙ্গলবার রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির দাবি, সদ্য প্রকাশিত গেজেটে পশ্চিম ভোজপুর মৌজায় উপজেলা সদর নির্ধারণ করা হলেও এতে উত্তরাঞ্চলের মানুষের দুর্ভোগ কমবে না। তাদের প্রস্তাব, দাঁতমারা ও নারায়ণহাটের মধ্যবর্তী স্থানে সদর দপ্তর স্থাপন করা হলে ৩টি ইউনিয়নের মানুষের জন্য সমানভাবে সুবিধাজনক হবে। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা খাগড়াছড়ি ও বারুইয়ারহাট ফটিকছড়ি সড়কে যান চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস সহ জরুরি সেবার যানবাহন হরতাল অবরোধের আওতার বাইরে থাকবে। খুলনায় শুরু হচ্ছে মাসব্যাপী বৃক্ষ মেলা। সার্কিট হাউস প্রাঙ্গণে মেলায় প্রতিদিন ভিড় করছেন ক্রেতা ও দর্শনার্থীরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন মেলায় কি কি গাছ পাওয়া যাচ্ছে আর আয়োজনের বিস্তারিত জানাবেন। স্বামী, খুলনার বৃক্ষ মেলাটা আসলে বেশ জমজমাট হয়ে থাকে, এবারও তেমন তার ব্যতিক্রম হয়নি। প্রায় ৬২টি স্টল নিয়ে এখানে বৃক্ষ মেলা শুরু হয়েছে গত ১১ তারিখ থেকে। সেই হিসেবে আজকে ইতিমধ্যে ১২ দিন অতিক্রম হয়েছে। এখানকার যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এখানে ফলজ, বনজ, শোভাবর্ধনকারী সব ধরনের গাছই এখানে রয়েছে এবং যেগুলো এখানে বিক্রি হচ্ছে সেটির তালিকার শীর্ষে রয়েছে ফলজ গাছ এবং এখানে দ্বিতীয় স্থানে রয়েছে বনজ গাছ। মূলত যাদের পতিত জমি রয়েছে তারা বনজ গাছ রোপণ করছেন এবং সেই সাথে বাড়ির আঙিনায় মানুষ, ক্রেতারা যারা আসছেন তারা বাড়ির আঙিনাতে, যাদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে তাদের বাড়ির আঙিনায় এই গাছগুলো রোপণ করা হচ্ছে এবং ফল এবং ছায়া দুটোই পাওয়া যাবে, যে কারণে ফলজ গাছ তারা বেশি করে রোপণ করছেন। এছাড়া যারা শৌখিন মানুষ রয়েছেন, যাদের শহর নগর জীবনে যাদের বাড়িতে বা বারান্দায় তারা তাদের শোভাবর্ধনকারী যে গাছগুলো রয়েছে সেগুলো তারা রোপণ করছেন। গত বৃক্ষ মেলায় আমরা যেটি পরিসংখ্যান পেয়েছি, ১.৫ লক্ষাধিক প্রায় গাছ বিভিন্ন ধরনের বিক্রি হয়েছিল। সেই হিসেবে এবারের বৃক্ষ মেলাটি একটু ব্যতিক্রম এবং এখানে একটি বন বিভাগ এবং জেলা প্রশাসন যৌথভাবে এই মেলার আয়োজন করেছেন এবং বিক্রি তারা বলছেন যে এটি দ্বিগুণ ছাড়িয়ে যাবে বলে তারা আশা করছেন। মূলত আবহাওয়াজনিত কারণে এখানে ক্রেতাদের সমাগম মাঝে মাঝে কিছুটা কমে যাচ্ছে, তবে নির্ধারিত একটি সময়, বিশেষ করে বিকাল বেলা এখানে ক্রেতাদের উপস্থিতি বেশি থাকে, বিশেষ করে নারী ক্রেতাদের উপস্থিতি উল্লেখযোগ্য এখানে। এছাড়া শিক্ষার্থীদের জন্য এখানে বিশেষভাবে বন বিভাগ থেকে ছাড় দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের কাছে আসলে তাদেরকে বিনামূল্যে গাছ তুলে দেওয়া হচ্ছে এবং সেগুলো তারা যাতে বাড়িতে রোপণ করে সে ব্যাপারে জোর তাগিদ দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে খুলনা উপকূলীয় এলাকা, এই এলাকায় ঝড় ঝঞ্ঝা এবং লবণাক্ততা এই এলাকায় বৃদ্ধি পাচ্ছে, যে কারণে এই খুলনাকে সবুজ নগরী বা সবুজ বনায়ন করাটা খুবই জরুরি হয়ে পড়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এই বনায়নটা খুবই জরুরি এবং রাষ্ট্রের যে বৃক্ষরোপণ আন্দোলন, সেই আন্দোলনের সাথে সবাই এখানে একসাথে গাছ কিনছে এবং এখানে গাছ কিনে তারা রোপণ করছেন। সব মিলিয়েই ছিল স্বামী আমার কাছে খুলনা থেকে বৃক্ষ মেলার সর্বশেষ খবর। খুলনা থেকে যুক্ত ছিলেন তরিকুল ইসলাম। সামান্য বৃষ্টিতেই ঠাকুরগাঁও পৌর শহরের বিআখড়া সৈয়দপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে শিক্ষার্থী ও শিক্ষকরা পড়েন চরম ভোগান্তিতে। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, জলাবদ্ধতা নিরসনের জন্য পৌর কর্তৃপক্ষকে অবগত করা হলেও আজও সুরাহা মেলেনি। আর পৌরসভা কর্তৃপক্ষ বলছে দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ রেজা। মাঠের চারদিকে থই থই পানিতে ডুবে আছে ঠাকুরগাঁও শহরের বিআখড়া সৈয়দপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার সরঞ্জাম। শিক্ষার্থীরা ময়লা পানি মারিয়ে স্কুলে আসা যাওয়া করছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের শরীরচর্চা, জাতীয় সঙ্গীত পরিবেশন ও খেলাধুলা। মাঠে ময়লা পানি থাকায় স্কুলের শিশুরা খেলতে পারছে না। একটিমাত্র টিউবওয়েল থাকলেও জলাবদ্ধতার কারণে সেখানে যেতে সমস্যা হচ্ছে শিক্ষার্থীদের। জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত আসছে না স্কুলে। অনেক ছাত্র বেরো হয়ে যাচ্ছে, মাঝে মাঝে ৫-৬ জন আসে। আমাদের স্কুলে সবসময় পানি জমে থাকে,
আমরা ঠিক মতন খেলাধুলা করতে পারি না, আমাদের জামা নষ্ট হয়ে যায়। শিক্ষার্থীরা বলছে বৃষ্টি হলেই জলাবদ্ধতার কারণে ময়লা পানির উপর দিয়েই স্কুলে আসা যাওয়া করতে হয়, কখনো নোংরা পানিতে পড়ে গিয়ে নষ্ট হচ্ছে কাপড়। এই মাঠে এত পানি জমে থাকার কারণে অনেক সময় অভিভাবকরাও পাঠাতে চায় না শিক্ষার্থীদের, পানি লেগে থাকার কারণে মাঠের মধ্যে আমাদের ছাত্রছাত্রীরা আসতে অনেক সমস্যার সম্মুখীন হয়। মাঠে জলাবদ্ধতার কারণে কমেছে শিক্ষার্থীদের উপস্থিতিও। প্রধান শিক্ষক বলছেন পানি নিষ্কাশনের জন্য পৌর কর্তৃপক্ষ সহ বেশ কয়েকটি দপ্তরে অবগত করার পরেও কোনো সুরাহা পাননি তারা। সকলে আমাকে আশ্বস্ত করেছেন পাশে দিয়ে ড্রেন হবে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে, কিন্তু আজও 1 বছর হয়ে গেল এখনো সেই ব্যবস্থা হয়নি। বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনের জন্য ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে 55 লক্ষ টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বিদ্যালয়ের ভোগান্তি দূর করা হবে বলে জানান পৌর প্রশাসক। এখানে পৌরসভার পক্ষ থেকে আমরা 55 লক্ষ টাকার একটা প্রকল্প নিয়েছি। এটা টেন্ডারে আছে, ইভ্যালুয়েশন পর্যায়ে আছে। দ্রুতই আমরা কার্যাদেশ দিয়ে দেবো। আশা করি ওখানে একটা বক্স কালভার্ট হবে, যে হাইওয়ে আছে হাইওয়ের উপর দিয়ে, এবং সে দ্রুত এই সমস্যার স্থায়ী একটা সমাধান হবে। সামান্য বৃষ্টিতে প্রায় সময় বিদ্যালয়ের মাঠে থাকে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে শিক্ষার্থী ও শিক্ষকেরা। বিষয়টি নিয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হলেও সমাধান মেলেনি। তাই দ্রুত পানি সমস্যার সমাধান চান শিক্ষক ও শিক্ষার্থীরা। নাহিদ রেজা, এখন ঠাকুরগাঁও। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের 2024-25 শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে নবীনদের মানসিকভাবে হেনস্থার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন 2025-26 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমান তুহিন। অভিযোগ রয়েছে মঙ্গলবার বিকেলে সিনিয়র শিক্ষার্থীরা নবীনদের বাংলা ক্লিনিক এলাকায় একটি মেসে ডেকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ, উচ্চস্বরে কথা বলা এবং গালাগালির মাধ্যমে মানসিক চাপ সৃষ্টি করেন। এক পর্যায়ে মুশফিকুর রহমান তুহিন অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নবীন শিক্ষার্থীদের দাবি শারীরিক নির্যাতন না হলেও মানসিক চাপের মুখে এ ঘটনা ঘটে। এদিকে অভিযুক্ত শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর কামরুজ্জামান খান জানিয়েছেন, প্রাথমিকভাবে র্যাগিংয়ের ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্তে জরুরি সভা ডাকা হয়েছে। তদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নাটোরের গুরুদাসপুরে রাশিয়ান নাগরিকবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় 6 জন রাশিয়ান নাগরিক সহ আহত হয়েছেন অন্তত 8 জন। আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বনপাড়া ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত 9টার দিকে ঢাকা থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে প্রায় 50 জন রাশিয়ান নাগরিককে বহনকারী একটি বাস যাচ্ছিল। পথে গুরুদাসপুরের তালবাড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হন এবং 6 জন রাশিয়ান নাগরিক সহ 8 জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। বর্ষা এলেই ফেনীর দাগনভূঞা উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে যেত জলাবদ্ধতায়। ক্ষেতের ফসল নষ্ট, রাস্তাঘাট ডুবে যাওয়া আর মানুষের দুর্ভোগ ছিল নিত্যদিনের সঙ্গী। দীর্ঘদিনের সেই সমস্যার সমাধানে সম্প্রতি উপজেলার 2টি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন করেছে সরকার। এতে দ্রুত নেমে যাচ্ছে বৃষ্টির পানি, ফিরছে স্বস্তি। বিস্তারিত জানাচ্ছেন সুলাইমান ডালিম, আর ক্যামেরায় ছিলেন দুলাল তালুকদার। প্রশস্ত প্রবাহমান এই খালগুলো কিছুদিন আগেও ছিল সরু, ভরাট আর মৃতপ্রায়। এখন আবার ফিরেছে প্রাণ, হচ্ছে জোয়ার ভাটা। উপজেলার জয়নারায়ণপুর থেকে বেরুলি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এবং সিলোনিয়া বাজার থেকে দক্ষিণ নিয়াজপুর পর্যন্ত প্রায় 2 কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে, যার ফলে সিলোনিয়া খালের পানি এখন ছোট ফেনী নদীর কাটাখালী অংশে দ্রুত নিষ্কাশিত হচ্ছে। অন্যদিকে জয়নারায়ণপুর বেরুলি খাল পুনঃখননের ফলে উপজেলার বিস্তীর্ণ এলাকার জলাবদ্ধতা কমবে বলে আশা করছেন স্থানীয়রা।
খালটা আমাদের চিকন আছিল, খালে দিয়ে পানি নামতো না, এখন আমাদের পানি নামে। কাঁচরাগল যাই বান্ধ যেতে গো তো পানি আপনার সাগরে যেতে গো আর রোয়া রুলে রোয়া হুঁসি যার গো এই অবস্থা এখন তো আল্লাহ দিলে অন্য ঠিক আছে দে খাল কাটা নেই আরে। দাগন ভূঁইয়ার বিস্তীর্ণ এলাকার পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল এই দুটি খাল। বছরের পর বছর পলি জমে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে বৃষ্টির পানি আটকে সৃষ্টি হতো তীব্র জলাবদ্ধতা। সম্প্রতি খাল দুটি পুনঃখননে নাব্যতা ফিরে এসেছে, যদিও খাল খনন নিয়ে কিছু অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ক্যাপিটাল দিয়ে কাটার কারণে আমাদের সামাজিক যে কবরস্থান আছে এই কবরস্থান অনেক বিশাল ক্ষতি হয়ে গিয়েছে। বেশি গভীরতা করাতে এখন আমাদের এই কবরস্থান কেন ঈদগাহ মাঠ সবগুলা ভাঙি যাইতেছে, আর ওইদিকে পশ্চিম দিকে জমিগুলো ক্ষতি হইতেছে। সম্পূর্ণ নিয়ম মেনেই খাল খননের কাজ করা হয়েছে, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়নি বলে জানান এই কর্মকর্তা। যে পরিমাণ পানির প্রবাহটা এখন আছে এই পানির প্রবাহটা কিন্তু আগে ছিল না, আর এই পানির প্রবাহের কারণে কিন্তু আমাদের বিশেষ করে কৃষিক্ষেত্রে কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন আসে। সেটা হচ্ছে যে এখানে আগে যে পরিমাণ ধান ফলতো এখন কিন্তু তার থেকে বেশি ফলবে আর কি, এবং বিশেষ করে জলাবদ্ধতার কারণে কিন্তু আগে এখানে মানে ফসলটা কিন্তু ওইভাবে হতো না। তো এখন এই পানি প্রবাহের কারণে এই মানে সমস্যাটা আর থাকবে না। খালগুলো সচল থাকলে জলাবদ্ধতা কমবে, বাড়বে উৎপাদন। সব গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন করা হলে প্রতি বছর অতিরিক্ত প্রায় 500 কোটি টাকার কৃষি উৎপাদন বাড়বে বলে আশা করছেন এই কর্মকর্তা। প্রস্তাব অনুযায়ী 33টা খাল খনন করা হয়। তো দাগনভূঞাতে কৃষকের যে প্রতি বছরে আমরা আশা করতেছি যে কৃষকের যে 500 কোটি টাকার মতো তার নতুনভাবে তার ইনকামের সুযোগ তৈরি হবে। খালগুলো যদি খনন হয়ে যায় তাতে আমার কানেক্টিভিটিটা বেড়ে যাবে, জলাবদ্ধতা হবে না। আমার সারা বছর যে জায়গাগুলোতে জলাবদ্ধতা হতো এখন চাষাবাদ হবে। স্থানীয়দের প্রত্যাশা, খালগুলোর প্রবাহ সচল থাকলে আমন সহ অন্যান্য মৌসুমী ফসলের আবাদ করা যাবে। একই সঙ্গে মাছ চাষ করা সহ জনজীবন হবে আরও স্বাভাবিক। সোলাইমান ডালিম, এখন ফেনী। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।